কিভাবে পরিবর্তন হতে হতে আবার সেই আগের চরিত্রে ফিরে যাচ্ছে। ক্ষমতায় যাওয়ার আগেই দামি দামি গাড়ি, এত টাকা পয়সার ছড়াছড়ি, মানে একটা জাতির চরিত্রটাকে যদি আমরা গঠন না করতে পারি, আমরা সরকার পরিবর্তন করে একটা জাতি গঠন করা সম্ভব নয়। আমার সাথে যখন যারা যোগাযোগ করেছিল তাকে আমি বলেছিলাম যে তোমরা এক কাজ করো, নিজেদের দলের মাঝখানে সংস্কার করে আসো। তোমাদের মাঝখানে যারা 2 নাম্বার লোক আসছে, ওই 2 নাম্বার লোকগুলোকে বের করো, নাহলে কিন্তু ওই 2 নাম্বার লোকগুলো তোমাদেরকে কলঙ্কিত করে দিবে। তোমাদের যে বৈধ দাবিটাকে দুর্বল করে দিবে, বদনাম করে দিবে। তোমরা যদি ওই কাজটা করে, সংস্কারটা করে আমার কাছে আসো, প্রয়োজনে ইনশাল্লাহ আমি সেনা প্রধানের সাথে আমি নিজে তোমাদের দাবি দাবা প্রস্তাব করবো ইনশাল্লাহ। ওইসব যারা আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশ থেকে পালাতে সাহায্য করেছে, তাদের তো একসময় আল্লাহ তো তাদেরকে দেখাবেন যে এই খুনিদেরকে তোমরা আশ্রয় প্রশ্রয় দিয়ে পালাতে সাহায্য করেছো, তখন তো তাদেরকে জবাব দিতে হবে এইগুলার। এনসিপিরা, উইথ অল মাই রেসপেক্ট অ্যান্ড উইথ অল মাই লাভ, এনসিপির প্রতি আমার সকল ভালোবাসা, শুভেচ্ছা সহকারে আমি কথাটা বলছি। এই এনসিপিকে কিন্তু এই মেজর দেলোয়ার এত বছর ধরে জাগিয়েছে, এই ছেলেপেলেগুলোকে উৎসাহিত করেছে। তাদের ছাত্রনেতারা কেউ কেউ আমাকে ফোন করে বলেছে যে ভাইয়া আপনার কথায় এত বছর আমরা অনুপ্রাণিত হয়ে বড় হয়েছি, এবং যতদিন বেঁচে থাকবো আমি যুব সমাজকে সঠিক পথে অনুপ্রাণিত করে যাব। কিন্তু এনসিপি যখন ভুল করবে তখন আমি এনসিপিকেও ছাড়বো না। এখানে জওয়ান আর যুবক আর বৃদ্ধ দিয়ে কথা না, কথাটা হচ্ছে সঠিক আর ভুল কোনটা, দুইটা দিয়ে কথা। সেখানে আমি মনে আছে আপনার অনুষ্ঠানে বলেছিলেন আপনি আমাকে যে আপনি কোন দলের কথা বলছেন, এখনো তো কোনো দল হয় নাই। আমি বলেছিলাম দল হয় নাই কিন্তু হবে। 5 বছর 6 বছর ধরে যত কিছু বলেছি সব হয়েছে এবং হবে ইনশাল্লাহ। এবং এও বলেছিলাম তাদের দল হবে, দলে ভাঙন হবে, ভুল বুঝাবুঝি থাকবে, তাদেরকে পুনর্গঠনের একটা দল হিসেবে দাঁড়াতে কিন্তু অনেক অনেক বছর সময় লাগবে। আজকের বিএনপি তো ওই কি বলে মির্জাফর, যারা ভারতের টাকায়, যারা মির্জা ফখরুলরা, আব্দুল আওয়াল মিন্টু, খসরু যারা আছে, ভারতের রয়ের কথায় যারা নাচছে, বিএনপিকে তো এদেরকে সংস্কার না করলে বিএনপির সামনে বিপদ, বড় বিপদ। তারেক রহমানের উচিত দ্রুত সংস্কার করে এইসব ভারতের মির্জাফরদেরকে দূর করে দিয়ে বিএনপির তরুণ ছেলেপেলেদেরকে, দেশপ্রেমিক ছেলে মেয়েদেরকে সামনে নিয়ে আসা। যদি বিএনপিকে বাঁচাতে চায় তাহলে জনগণের রাস্তাও ফিরে আসবে। সে একইভাবে বলছি, আমরা এনসিপির শুরুতেই ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে বিএনপির এত পুরনো একটা দল, বা আওয়ামী লীগের মতো একটা এত পুরনো দল, এরা বুড়া দুরা হয়ে আমির হোসেন, আমু টামু, হাবি জাবি, এরা পয়সার স্বাদ পেয়েছে, পয়সা বানিয়েছে, বালিশের নিচে, মাটির নিচে পয়সা জমিয়েছে। অত্যন্ত দুঃখজনক এবং কষ্টকর দেখতে যে বাচ্চা ছেলে পেলেগুলা এখনো ক্ষমতাই আসে নাই, তার আগেই দেখি প্রাডো চালিয়ে বেড়ায়, তার আগেই দেখি 150টা গাড়ি বহর নিয়ে তারা নিজ এলাকায় ভ্রমণে যায়। এগুলা কি পয়সা ছাড়া সম্ভব? তারা তো আবার দাবি করছে যে আওয়ামী লীগ চালাচ্ছে বিএনপি, মানে বিএনপি চলে আওয়ামী লীগের টাকায়, কিন্তু তারা কিভাবে চলে? আমরা তারা বিএনপি চলছে আওয়ামী লীগের টাকায়, বিএনপি কি কি কুকর্ম করছে সেটা তো সারা বাংলাদেশের মানুষ বলছে। বাট যখন যারা প্রশ্ন করছে, ইনক্লুডিং, আমি সেই দিন কিছুদিন আগে ওই খালেদ মহিউদ্দিনের একটা ভিডিও দেখছিলাম, এক এনসিপির এক নেত্রী পর্যায়ে তাকে বারবার প্রশ্ন করছিল আপনারা কি পদক্ষেপ নিয়েছেন, এই টাকার সোর্স কোথায় আপনারা বলেন। বারবার কিন্তু কথা লম্বা করছিল, কথার উত্তর দিচ্ছিল না, ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে। এবং খালেদ মহিউদ্দিন তো স্মার্ট লোক, খুব সূক্ষ্মতার সাথে তাকে বলে দিয়েছিল তার মানে আপনি বলে দিচ্ছেন যে আপনি চাঁদা দিচ্ছেন, আপনার চাঁদায় চলছে। মানে তাদের চাঁদায় এই ছাত্রদের পকেটে আবার চাঁদা দেওয়ার টাকা কোথায়? এদের মাঝখানে বেশিরভাগ লোক কোনো চাকরি বাকরি নেই, ব্যবসা বাণিজ্য নেই। ছিল না, মানে আপনি জুলাইয়ের আগে চিন্তা করেন, জুলাইয়ের আগেও বাদ দিলাম, জুলাইয়ের পরেও এখনো বিশাল অংশের ছাত্র ছাত্রীরা কিন্তু অন্য নেতাদের পিছনে ঘুরে বেড়ায়। ওই একই বাঙালি কালচারে চলে আসছে, কিন্তু সেই বাংলাদেশের রীতিতে, সেই বাংলাদেশের পুরনো কালচারে চলে আসে যে নেতা হবে একজন, তার পিছনে চাকরি বাকরি বিহীন শত শত হাজার হাজার লোক ঘুরে বেড়াবে একটু যদি পাওয়া যায়। কি ভয়ঙ্কর এই জাতির চরিত্রটা, কিভাবে পরিবর্তন হতে হতে আবার সেই আগের চরিত্রে ফিরে যাচ্ছে। ক্ষমতায় যাওয়ার আগেই দামি দামি গাড়ি, এত টাকা পয়সা ছড়াছড়ি, মানে একটা জাতির চরিত্রটাকে যদি আমরা গঠন না করতে পারি, আমরা সরকার পরিবর্তন করে একটা জাতি গঠন করা সম্ভব নয়। আমি এই জন্য বলছি আপনার অনুষ্ঠানের মাধ্যমেই আমাদের বাংলাদেশে উচিত, এই সরকারের উচিত যে একটা ইউনিভার্সিটি অফ ইসলামিক কালচার, যে ইসলামের ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য, বিস্তারের জন্য এবং শিখিয়ে রাখার জন্য একটা
এই ধরনের ইউনিভার্সিটি হওয়া উচিত। কারণ বাংলাদেশে ভারতের যেসব বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কি বলে বিভিন্ন সময় রবীন্দ্র বিভিন্ন কি বলে কেন্দ্র হয়েছে, যাদের মাধ্যমে হিন্দুত্ববাদী প্রচার করা হয় বাংলাদেশে, এই জন্য বাংলাদেশে মুসলমানের সংখ্যা এত বেশি কিন্তু ইমানের বড় অভাব। এই জন্য বাংলাদেশে নিজেদের মাঝখানে তো মারামারি কারাকারি, আমরা একত্রিত হতে পারি না, কারণ আমরা বেলা শেষে ভুলে যাই মুসলমান মুসলমান ভাই ভাই। আচ্ছা, আজকে যে দুইজনকে গ্রেফতার করেছে, একজন অবশ্য আপনাকে, আরো একজনকে গ্রেফতার করেছে, স্যার দেশপ্রেমিক নাইমুল ইসলাম। উনি দেশপ্রেমিক কিনা আপনি জানেন অবশ্য, মানে আমার কাছে তো কোনো আইডিয়া নেই। আরেকজনের কাছে নাইমুল ইসলামকে আমি একটু চিনলাম না, বাট কথা হচ্ছে নাইমুল ইসলাম এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে আজকে সেনাবাহিনীর বরখাস্তকৃত ও আচ্ছা, আমি আমি সৈনিক। আমি নিউজ দেখেছি। আমাকে আমাকে অনলাইনে আপনার অনুষ্ঠানের আরো 2-3 ঘন্টা আগে আগে আমাকে ওই যে সৈনিকরা যারা আন্দোলন করছে, আমি পরিষ্কার করে বলতে চাই, সৈনিকরা যারা আন্দোলন করছে তাদের অনেকের মাঝখানে বা বেশিরভাগের আন্দোলনে তাদের ভিত্তি আছে, কারণ আছে। যারা যেইভাবে অফিসাররা হাসিনার 16 বছরে বিভিন্ন কারণে অন্যায়ভাবে বঞ্চিত হয়েছে, তাদের উপর অন্যায় করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, একইভাবে কিন্তু অনেক অফিসার লেভেলের নিচে যারা আছে, সৈনিক, জুনিয়র কমিশন অফিসার বা নন কমিশন অফিসার, তাদের উপরে কিন্তু অনেক অন্যায় করা হয়েছে। মুখের কথার উপরে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে, বিনা কোনো বেনিফিটে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং তাদের দাবি দেওয়ার ভিত্তি আছে, কিন্তু তাদের এই আন্দোলনের মাঝখানে অনেক সুবিধাবাদীও ঢুকে গেছে। তো এই জন্য আমার সাথে যখন যারা যোগাযোগ করেছিল তাকে আমি বলেছিলাম যে তোমরা এক কাজ করো, নিজেদের দলের মাঝখানে সংস্কার করে আসো। তোমাদের মাঝখানে যারা 2 নাম্বার লোক আসছে, ওই 2 নাম্বার লোকগুলোকে বের করো, নাহলে কিন্তু ওই 2 নাম্বার লোকগুলো তোমাদেরকে কলঙ্কিত করে দিবে, তোমাদের যে বৈধ দাবিটাকে দুর্বল করে দিবে, বদনাম করে দিবে। তোমরা যদি ওই কাজটা করে, সংস্কারটা করে আমার কাছে আসো, প্রয়োজনে ইনশাল্লাহ আমি সেনা প্রধানের সাথে আমি নিজে তোমাদের দাবি দাবা প্রস্তাব করবো ইনশাল্লাহ। আমি আগামী কয়েক মাসের মাঝখানে ইনশাল্লাহ বাংলাদেশে যাচ্ছি। বাংলাদেশে এখনো দেশপ্রেমিক উপরের পর্যায়ে, এইটা মানুষকে বুঝতে হবে। আজকে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে অনেক জেনারেল প্রমোশন পেয়েছে, সুবিধা দিয়েছে, সুবিধা নিয়েছে, তার মানে এই না যে সবাই খারাপ। খারাপ যারা, ওই বদমাইশ গুলা, যে লেফটেন্যান্ট জেনারেল আকবর, ওই ডিজিএফ আয়নাগরের খুনিগুলো হচ্ছে সব প্রথম লাইনের বদমাইশ। ওই খুনি জিয়াউল হাসান, এরা হচ্ছে প্রথম লাইনের বদমাইশ, দেশদ্রোহী এবং খুনি। এদের কিন্তু 2-1টা ধরা পড়েছে, বাকি কিন্তু এদেরকে পালাতে দেওয়া হয়েছে কালক্ষেপণ করে, তাদেরকে প্রশ্রয় দিয়ে। আমি চিৎকার করে বলেছি, যার যার পাপীদার, এই দুনিয়া তো বিচার সময় না, আসল আল্লাহর বিচারের সময় তো আছে। আমরা তো অনেকেই নামাজ কালাম পড়ি, শোনেন আমি ধর্মীয় কথা বলতে গেলে অনেকে অপছন্দ করবে, বলি না। এই যারা সবসময় 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, মসজিদে যায়, হজ করতে যায় প্রতি বছর বছর, আবার উমরা করতে যায়, তারা কিন্তু নিজের স্বার্থেই কাজগুলা করে, যে নিজে বেহেশতে যাবে। কিন্তু আমি নিজে ইসলামিক ধর্মীয় কাজ কি করি না করি সেটা আমার কাছেই রাখলাম, সেটা আল্লাহর আর আমার মধ্যে ব্যাপার। বাট অন্য মানুষের জন্য যে কাজ করছি, এই যে 5 ওয়াক্ত নামাজ পড়া মানুষগুলা যারা কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না, তারা হচ্ছে স্বার্থপর, তারা নিজের স্বার্থের জন্য কাজ করে। তারা কিন্তু ইসলামে যে বলা হয়েছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, তারা এই হাদিস কোরআনের বাণীগুলো তারা শুনতে চায় না। কিন্তু আমরা যারা করছি, আমরা কিন্তু নিজের স্বার্থ ভুলে গিয়ে অন্যের উপকারের জন্য, দেশের উপকার, দেশের কি বলে অত্যাচারিত মানুষের জন্য এত বছর কাজ করেছি এবং করেছি এখনো। সুতরাং ওইসব যারা আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশ থেকে পালাতে সাহায্য করেছে, তাদের তো এক সময় আল্লাহ তো তাদেরকে দেখাবেন যে এই খুনিদেরকে তোমরা আশ্রয় প্রশ্রয় দিয়ে পালাতে সাহায্য করেছো, তখন তো তাদেরকে জবাব দিতে হবে এইগুলার।